প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে পরের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটি রয়েছে এবং সে বইয়ের জাবেদা অধ্যায়ের প্রথম উদাহরণটি করব। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণটা করার আগে আমরা কিছু বেসিক জেনে নিই। আমরা হিসাব সমীকরণ সম্পর্কে জানি। হিসাব সমীকরণ হচ্ছে কি, a = l + OE, যেখানে a সমান হচ্ছে সম্পদ, l মানে হচ্ছে তোমাদের দায় এবং OE মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এবং এই যে OE রয়েছে মানে মালিকানা সত্ত্ব রয়েছে, এই মালিকানা সত্ত্বকে যদি আমরা বর্ধিত করি তাহলে কি পাই? a = l + c - d + r - e। এটা পুরোটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এখন এগুলো সবগুলোর বাংলা সম্পর্কে আমরা একটু জেনে নিই। a মানে হচ্ছে কি? a মানে হচ্ছে অ্যাসেটস, যেটার বাংলা হচ্ছে সম্পদ, এবং l মানে হচ্ছে কি লাইবিলিটিস, যেটার বাংলা দায়। c মানে হচ্ছে কি ক্যাপিটাল, যেটাকে আমরা মূলধন হিসেবে বিবেচনা করি, এবং r মানে হচ্ছে কি রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউর বাংলা হচ্ছে আয়। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে ই মানে হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে ব্যয়। এরপর আসি ডি মানে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস মানে কি উত্তোলন। আমরা যদি সূত্রকে বাংলা করি তাহলে কি পাই? সম্পদ সমান সমান দায় যোগ মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় বিয়োগ ব্যয়। ঠিক আছে, যদি তোমরা চাও তাহলে তোমরা এগুলো সবগুলো নোট করে রাখতে পারো, তোমাদের জন্য ভালো। এখন আসি ডেবিট ক্রেডিটে। জাবেদের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্বাচন করা। কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এটাতেই সকল শিক্ষার্থীগণ কনফিউজড হয়ে যায়। শুরুতেই দেখা যাক, আমি লিখেছি সম্পদ। সম্পদ কি? সম্পদ সবসময় কিসে হয়? ডেবিটে হয়। কিন্তু একটা কথা আছে। কি কথা? আমি এখানে লিখেছি সাধারণ অর্থে সকল কিছু বৃদ্ধি পেলেই হবে, মানে এই সকল কিছু সাধারণ অর্থেই বৃদ্ধি পেলেই। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলেও ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। এগুলো সবগুলো হচ্ছে বৃদ্ধি পেলে। ঠিক আছে, আর যদি এগুলো সবগুলো হ্রাস পায়, ঠিক আছে, তাহলে হ্রাস হলে কী হবে? আমি লিখেছি যদি হ্রাস হয় তবে বিপরীত হবে, মানে যেগুলো ডেবিটে রয়েছে সেগুলো ক্রেডিটে যাবে এবং যেগুলো ক্রেডিটে রয়েছে সেগুলো ডেবিটে যাবে। ঠিক আছে, সো শুরুতে আসি সম্পদ। সম্পদ সবসময় কী হবে? ডেবিটে হবে। সম্পদ সবসময় কী হবে? ডেবিটে হবে। তোমাদেরকে এই চারটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সম্পদ সবসময় কিছু হবে ডেবিটে, দায় সবসময় কিছু হবে ক্রেডিটে, দায় বাড়লে ক্রেডিট, ঠিক আছে, আবার কমলে ডেবিট। ঠিক আছে, দায় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট এবং বাড়লে ডেবিট। ঠিক আছে, এরপর হচ্ছে আয়। আয় সাধারণত কি ক্রেডিট, যদি আয় বাড়ে তাহলে ক্রেডিট হবে, আর যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে? উল্টো, মানে কি ডেবিট। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যয়। ব্যয় কি? ব্যয় হচ্ছে ডেবিট। ঠিক আছে, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, এরপর হচ্ছে মূলধন। মূলধন সবসময় কিছু হবে ক্রেডিটে হবে। ঠিক আছে, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে ডেবিট। উত্তোলন, যেটা সবসময় হচ্ছে আমাদের জন্য খরচ, তাহলে খরচ হিসেবে সেটা কি হবে? ডেবিট দিকে বসবে। ঠিক আছে, আর যদি উত্তোলন যদি কি হয়ে যায়, মানে কমে যায়, তাহলে কি হবে? সেটা উত্তোলন হচ্ছে কি? উত্তোলন হবে ডেবিট। ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি। এখন এই সবগুলো তোমাদেরকে কি চিহ্নিত করতে হবে। হিসাব বিজ্ঞানের মূল বিষয় এগুলোই, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা মূলধন, কোনটা উত্তোলন, এই সবগুলো তোমাদের চিনতে হবে। ঠিক আছে, ভয়ের কোনো কিছু নাই, এগুলো আমরা আস্তে ধীরে আমরা কি চিনতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে উদাহরণে। ঠিক আছে, হ্যাঁ, উদাহরণে কি দেখা যাচ্ছে? বলছে কি, জনাব লীলা চৌধুরী, লীলা এন্টারপ্রাইজের মালিক, 2017 সালের মার্চ মাসে তার ব্যবসায়ে কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। লেনদেন কী কী ছিল? মার্চ 1 তারিখে ছিল তার পণ্য ক্রয় কত হাজার? 9,000 টাকা। ঠিক আছে, আচ্ছা শুরুতে আমরা প্রথমটাতে আসি। কি বলতেছে? মার্চের 1 তারিখ পণ্য ক্রয় 9,000 টাকা। আচ্ছা, এখন একটা জিনিস ভাবো তো, যেহেতু আমি পণ্য ক্রয় করছি, তাহলে টাকা কি আমার আসছে নাকি টাকা আমার থেকে গেছে? বলো তো, নিশ্চয়ই আমাদের থেকে চলে গিয়েছে। তাহলে যদি পণ্য ক্রয় করি তাহলে ক্রয়টা কি হয়েছে? আমাদের আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে? অবশ্যই ব্যয় হয়েছে। তো আমরা পড়েছিলাম ব্যয় হলে কি হবে? ব্যয় হলে হবে হচ্ছে কি ডেবিট দিকে বসবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কি সবসময় মনে রাখবা যে ডেবিট এবং ক্রেডিটের যে ঘরগুলো রয়েছে সেগুলোকে কি আছে? সবসময় কি দুইটা দিক থাকবে। একটা কি? একটা হচ্ছে ডেবিট দিকে, একটা হচ্ছে কি
ক্রেডিট পাশে, ঠিক আছে, একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে, ঠিক আছে। তাহলে শুরুতে কি দুইটা হিসাব লাগবে আমাদের, একটা ডেবিট একটা ক্রেডিট, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে শুধুমাত্র একটা, তাহলে আমি দুইটা হিসাব করতে গিয়ে বের করব। হ্যাঁ, এটা হচ্ছে কি জাবেদার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো প্রথমে বলা যাচ্ছে কি পণ্য ক্রয় 9,000 টাকা, পণ্য ক্রয় কত 9,000। তো এখন দেখো পণ্য যে তুমি ক্রয় করেছো, হ্যাঁ, এখন পণ্য কি তোমাকে কি ফ্রিতে দিবে? নিশ্চয়ই তুমি সেখানে টাকার লেনদেন করেছো নাকি? তাহলে যদি টাকার লেনদেন করে থাকো তাহলে সেটা কি নগদে হয়েছে, মানে তুমি কি নগদে লেনদেন করেছো নাকি কোনো বাকিতে ক্রয় করেছো? দেখা যাচ্ছে এখানে পণ্য ক্রয় 9,000 টাকা, বাকিতে কোনো কিছু লেখা নাই, তার মানে আমরা ধরে নিতে পারি এটা নগদেই কি লেনদেনটা সংগঠিত হয়েছে। তাহলে আমরা পণ্য ক্রয় করেছি, আবার সেটা ক্রয় করেছি কিসে? নগদে। তাহলে আমরা কী হিসাবে লিখতে পারি? তাহলে এখানে দুইটা হিসাব দাঁড়াচ্ছে, একটা হচ্ছে কী হিসাব, একটা হচ্ছে ক্রয় হিসাবে, একটা হচ্ছে কী হিসাব, একটা ক্রয় হিসাবে আসতেছে, আরেকটা কী হিসাব আসতেছে? নগদান হিসাবে, ঠিক আছে। নগদান হিসাব, দুইটা হিসাব আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার অন্যতম সহজ নিয়ম হচ্ছে কি ক্রয় হিসাব যেটা, হ্যাঁ, ক্রয় হিসাব, এই হিসাবটা কি তোমার জন্য আয় নাকি ব্যয়? অবশ্যই এটা ব্যয়, নাকি না? তাহলে আমরা জানি যদি ব্যয় হয় তাহলে কিসে হবে, ডেবিটে নাকি ক্রেডিটে? অবশ্যই ডেবিটে, ঠিক আছে। তাহলে ক্রয় হিসাব কোথায় হবে? ডেবিটে হবে। এবং নগদান হিসাব কোথায় হবে? নগদান হিসাব হবে ক্রেডিটে। নগদান হিসাব কোথায় হবে? নগদান হিসাব হবে ক্রেডিটে। আচ্ছা, এখন আমি একটা কথা বলে রাখি, যেটা জাবেদার মধ্যে তোমাদের অনেক অনেক বেশি কাজ আসবে। আমি একটু লিখি, তারপর তোমাদেরকে আমি আবার বলতেছি। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা লিখেছি, দেখো কি লিখেছি, ব্যবসায়ে নগদ টাকা যদি ঢুকে তাহলে সেটা কি হবে? ডেবিট হবে, ঠিক আছে। আর যদি নগদ টাকা চলে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমাদের এখানে প্রথম হিসাবে কী ছিল? পণ্য ক্রয় করা হয়েছে 9,000 টাকা। তাহলে তোমরা বলো পণ্য ক্রয় করায় কি নগদ টাকা আসছে নাকি চলে গিয়েছে? অবশ্যই চলে গিয়েছে। তাহলে যদি চলে যায় তাহলে আমরা কি জানি, যদি নগদ টাকা চলে যায় তাহলে কিছু হবে? ক্রেডিটে হবে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। জাবেদা লেখার নিয়ম দেখো, জাবেদার ঘরটা আমরা এর আগের ক্লাসও আমরা আলোচনা করেছি। কী কী থাকে সেখানে? তারিখ থাকে, হিসাবের নাম ও ব্যাখ্যা থাকে, এরপর খতিয়ান পৃষ্ঠা থাকে, এরপর ডেবিট টাকা থাকে এবং ক্রেডিট টাকা থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম হিসাবে কী ছিল? প্রথম হিসাবে ছিল হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে এত টাকা। তাহলে আমরা জানি কি কী হবে? ক্রয় হিসাব হবে ডেবিটে, নগদান হিসাব হবে ক্রেডিটে, ঠিক আছে। বরাবর আমরা লিখছি না এভাবে। হ্যাঁ, এরপর একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আমাদের কী লিখতে হবে? কারণটা লিখতে হবে। কী লিখতে হবে? কারণটা অবশ্যই লিখতে হবে এখানে, ঠিক আছে। মানে আমরা কারণ বলতে যে ব্যাখ্যাটা, পণ্য ক্রয় করা হয়েছে আমরা কী হিসাবে এখানে লিপিবদ্ধ করেছি, কী হিসাবে? কারণ নগদে পণ্য ক্রয় করা হলো বিদায় আমরা কি এই হিসাবটা এখানে লিখেছি, ঠিক আছে। দেখো ডেবিট পাশে টাকা কত ছিল? 9,000। ক্রেডিট পাশে কত? সেম 9,000। সবসময় মনে রাখবা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের উভয় টাকা কী হবে? সমান হবে। ডেবিট পাশে যত থাকবে ক্রেডিট পাশেও কি তত থাকতেই হবে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসি 2 নম্বর হিসাবে। মার্চের 2 তারিখ বলেছে কি আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। আসবাবপত্র ক্রয় কত টাকা? আসবাবপত্র ক্রয় করা হয়েছে 12,000 টাকায়। তাহলে এখন তোমরা বলো আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এখন ক্রয় করাই নগদ টাকা আসছে নাকি চলে গেছে? বলো। হ্যাঁ, অবশ্যই নগদ টাকা কি চলে গেছে। তাহলে যদি নগদ টাকা চলে যায় তাহলে আমরা কি বলছিলাম, যদি নগদ টাকা চলে যায় তাহলে কি হবে? ক্রেডিট পাশে হবে। তাহলে সেখানে আমরা পেয়ে গেছি কি নগদান হিসাবটা কী হবে? ক্রেডিটে হবে, ঠিক আছে। নগদ টাকা চলে গেছে না, সেহেতু নগদান হিসাব ক্রেডিট। এখন কোন হিসাবটা ডেবিট হবে? আমরা জানি ক্রেডিট একটা হলে, ক্রেডিট হিসাবের একটা হলে কি ডেবিট হিসাবের একটা থাকবে। তাহলে ডেবিট হিসাব কোনটা হবে? তাহলে দেখো তো এখানে কি আসবাবপত্র ক্রয় করা হয়েছে না, যদি পণ্য ক্রয় করা হতো তাহলে সেটা আমরা ক্রয় হিসাবে লিখতাম। কিন্তু এখন যেহেতু পণ্য ক্রয় না, এখানে কি ক্রয় লেখা আছে? আসবাবপত্র ক্রয় হিসাব লেখা আছে, সেহেতু আমরা আসবাবপত্রের ক্ষেত্রে ক্রয় হিসাবটা লিখতে পারবো না। আমরা কি লিখতে হবে? আমাদের আসবাবপত্র হিসাবটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আসবাবপত্র হিসাবটা যদি লিখি তাহলে কি হয়? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। এই যে দেখো তোমরা হয়েছে কিনা, এই যে মার্চের 2 তারিখ, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা দেখো 12,000 দেখেছ? টাকার যদি কথা চিন্তা করো তাহলে দেখো টাকা কিন্তু এখানে দেওয়াই আছে, তাই না? এই যে আমরা এখান থেকে দেখে সরাসরি কোথায়, এই যে ঘরের মধ্যে লিখে দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আসি মার্চের 3 তারিখে বলছে কি বাহারের নিকট বিক্রয়
হ্যাঁ, এখন খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে যে কি এখানে একজনের নাম উল্লেখ আছে, ঠিক আছে? একজনের নাম এবং কি আছে, একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। বলেছে কি বাহারের নিকট বিক্রয় 15,000 টাকা। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি এরকম কোনো লেনদেন চোখে পড়ে কিংবা চোখে দেখো, তাহলে এখানে দেখবা নগদ কথাটা কি উল্লেখ আছে নাকি নাই। যদি নগদ কথাটা উল্লেখ না থাকে এবং নগদ কথাটা উল্লেখ না থাকার সত্ত্বে এখানে একটা প্রতিষ্ঠান কিংবা একজনের নাম উল্লেখ রয়েছে, তাহলে তোমরা বলতে পারবা যে কি এটা বাকিতে। এটা কি কোন ধরনের লেনদেন? এটা বাকিতে লেনদেনটা সংগঠিত হয়েছে, ঠিক আছে? যদি এখানে নগদ কথাটা উল্লেখ থাকতো এবং প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতো, ঠিক আছে, তাহলে সেটা আমরা নগদে নগদে বলতে পারতাম। কিংবা যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকতো, শুধু থাকতো কি নগদে বিক্রয় এত টাকা কিংবা পণ্য বিক্রয় এত টাকা, তাহলে সেটা আমরা ভেবে নিতাম কি সেটা নগদে হয়েছে। কিন্তু এখানে কি লেখা আছে? এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তাহলে মনে রাখবা, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার পরে, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির নাম উল্লেখ থাকার পর যদি সেখানে নগদ কথাটা, কি কথাটা, যদি সেখানে নগদ কথাটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেটা মনে ধরে নেবা কি সেটা বাকিতে লেনদেন সংগঠিত হয়েছে। সেটা ক্রয় হোক বিক্রয় হোক, ঠিক আছে? ক্রয়ের ক্ষেত্রেও সেম থাকবে, বিক্রয়ের ক্ষেত্রেও সেম। তাহলে দেখো তো, এখন যেহেতু এটা বাকিতে বিক্রয় করা হয়েছে, তো বাকিতে বিক্রয় করলে কিসের সৃষ্টি হয় বলো তো? তোমরা তো জানো বাকিতে বিক্রয় করলে কিসের সৃষ্টি হবে? দেনাদার নাকি পাওনাদারের? অবভিয়াসলি পাওনাদারের, সরি অবভিয়াসলি দেনাদারের, নাকি না? বাহারের নিকট বিক্রয়, যেহেতু আমি বিক্রয় করছি, তাহলে আমি কি এখন ওর কাছ থেকে কি টাকা পাবো নাকি আমার থেকে টাকা দিতে হবে? অবশ্যই আমি ওর কাছ থেকে টাকা পাবো। যেহেতু টাকা পাবো, তাহলে সেটা কি হবে? দেনাদার হবে। তাহলে মনে রাখবা, দেনাদার জিনিসটা কি তোমার জন্য বলো তো? তুমি একজনের কাছ থেকে টাকা পাচ্ছ, তাহলে সেটা তোমার জন্য কি হয়ে দাঁড়াবে? সেটা তোমার জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? সম্পদ, নাকি না? তাহলে আমরা জানি সম্পদ কি, ডেবিট নাকি ক্রেডিট? সম্পদ ডেবিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি? দেনাদার হিসাব পেয়ে গেছি। তাহলে এখানে দেনাদার হিসাব কী হবে? ডেবিট হবে, ঠিক আছে? আর আমরা কি করেছি? বিক্রয় করেছি না? তাহলে কি হিসাব হবে? বিক্রয় হিসাব ক্রেডিটও হবে। তাহলে দেনাদারের পাশে কি লিখব? বাহার। দেনাদার বাহার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় জিনিসটা কি বলো তো? তোমার জন্য সবসময় আয় না বিক্রয়টা? তো সেহেতু আয় হিসাবে বিক্রয়টা কি হবে? ক্রেডিট পাশে হবে। আমরা জানি আয় কি হয়? আয় সবসময় ক্রেডিটে হয়। তাহলে দেখো তো, মাসের 3 তারিখে কী হবে? মাসের 3 তারিখে হবে হচ্ছে এই যে মাসের 3 তারিখ দেনাদার বাহার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো টাকার পরিমাণ কিন্তু সমান, ঠিক আছে? বুঝতে পেরেছি আমি। এরপর আসি 7 তারিখে। 7 তারিখে কী বলা হয়েছে? ব্যাংকে জমা দান 8,000 টাকা। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কি বলেছে? ব্যাংকে জমা দান 8,000 টাকা। আচ্ছা, তুমি ব্যাংকে কত টাকা জমা করেছো? তুমি ব্যাংকে জমা করেছো 8,000 টাকা, ঠিক আছে? এখানে তোমার কিন্তু দুইটা হিসাব রয়েছে। কী কী হিসাব? একটা নগদান হিসাব আর একটা ব্যাংক হিসাব, নাকি না? মানে তোমার যে নগদ টাকা ছিল, তুমি নগদ টাকাগুলো কোথায়? এই ব্যাংকে জমা দিয়েছো, ঠিক আছে? তো দেখো তো, তুমি এখানে তোমার কি নগদ টাকা বেড়ে গেছে নাকি নগদ টাকা কমে গেছে? অবভিয়াসলি তোমার নগদ টাকা কমে গেছে। তাহলে যদি নগদ টাকা কমে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে, নাকি না? তাহলে নগদ টাকা কমে গেলে কী হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা হিসাবে লিখতে পারি না যে নগদান হিসাব ক্রেডিট, নাকি? তাহলে যদি নগদান হিসাব ক্রেডিট হয়ে যায়, তাহলে ডেবিট পাশে কী হবে? ব্যাংক হিসাব হবে না? ব্যাংকে কি টাকা বেড়েছে নাকি কমেছে? নগদের ক্ষেত্রে যেরকম, ব্যাংকের ক্ষেত্রেও সেম। ব্যাংকে যদি তোমার টাকা বেড়ে যায়, মানে ব্যাংকে যদি তোমার টাকা ঢুকে, তাহলে সেটা ডেবিট হবে। আর যদি ব্যাংকে তোমার টাকা চলে যায়, মানে ব্যাংক থেকে যদি টাকা কমে যায়, তাহলে সেটা কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে নগদান হিসাব যেটা আছে সেটা ক্রেডিট হলে ব্যাংক হিসাব কী হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেছি কি 7 তারিখেরটা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো তো, দেখা যাক 7 তারিখে, এই যে 7 তারিখ কই, এই যে এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ সমান। দেখেছো তোমরা? বুঝতে পেরেছি আমি। আচ্ছা, এরপর আসা হচ্ছে কত তারিখে? মার্চ মাসের 9 তারিখ। মার্চ মাসের 9 তারিখ কী বলা হয়েছে? বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছিলাম, যদি বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম না, এখানে আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম না? বাকিতে পণ্য বিক্রয় করায় তাহলে কী হয়েছে? সেটা বাকিতে পণ্য বিক্রয় করা আমরা জাবেদারে কী পেয়েছিলাম? বাকিতে বিক্রয় করার ফলে আমরা জাবেদে পেয়েছিলাম দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন যেহেতু আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, তাহলে এখন কি টাকা আমাদেরকে দিতে হবে না? মানে টাকা আমাদের কাছ থেকে টাকা পাবে না? তাহলে যদি আমাদের কাছ থেকে টাকা পেয়ে থাকে, তাহলে সে আমার কী হবে? সে আমার হবে পাওনাদার, নাকি না?
পাওনাদার হবে না। যদি পাওনাদার সৃষ্টি হয় তাহলে সবসময় মনে রাখবা পাওনাদার জিনিসটা কি তোমার জন্য, পাওনাদার জিনিসটা সবসময় হচ্ছে দায়ী। দেনাদার জিনিসটা তোমার জন্য সম্পদ, পাওনাদার জিনিসটা তোমার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে যদি পাওনাদার যদি তোমার জন্য দায় হয় তাহলে এখানে কী হবে? যদি বাকিতে পণ্য ক্রয় করা কিসের সৃষ্টি হয়েছে? পাওনাদারের সৃষ্টি হয়েছে না? তাহলে আমরা জানি ক্রয় হিসাব কী? ক্রয় হিসাব সবসময় কি? ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। ক্রয় হিসাব সবসময় কী হবে? ক্রয় হিসাব সবসময় না, যদি ক্রয় হিসাব কী বাড়ে তাহলে সব ক্রয় হিসাব কী হবে? ডেবিট পাস হবে। কেন? কারণ ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে তোমার ব্যয়। ব্যয় জিনিসটা কি বাড়ছে নাকি কমছে? ব্যয় বেড়েছে, তাহলে ব্যয় বেড়লে কী হবে? ডেবিট নাকি? যদি ব্যয় বেড়ে থাকে তাহলে ডেবিট হবে। তাহলে এখন কি বিপরীত পাশে সেটাকে আমরা নগদে নাকি নগদে করেছি নাকি বাকিতে? বাকিতে ক্রয় করা কিছু সৃষ্টি হয়েছে পাওনাদারের, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো আমাদেরটা হয়েছে কিনা দেখি। কত তারিখ? এই যে 9 তারিখ। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমরা আজকে এতটুকুই শেষ করছি এবং বাকি যে লেনদেনগুলো রয়েছে এবং যে উদাহরণ দুইটা সেটা আমরা সব একসাথে করাবো এবং সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর মাত্র একদিন। আমরা একদিন পরেই আমরা এই ভিডিওগুলো দিব। আজকের জন্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা এতটুকু দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।